অর্থনীতি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ সম্মান এবং মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীরা, আজকের যে ক্লাসটি করব সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা, অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন বাজারের ক্লাসটি করব। আবারও বলছি, এই ক্লাসটি অর্থনীতি সম্মান প্রথম বর্ষের জন্য প্রযোজ্য, এটা দ্বিতীয় বর্ষের জন্য প্রযোজ্য এবং একই সাথে মাস্টার্স প্রিলির জন্য এই ক্লাসটি প্রযোজ্য। ক্লাসটা শুরু করার আগে আমি যেটা অনুরোধ করব সেটা হচ্ছে যে এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং যে বিভিন্ন ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলের ভিতরে প্রবেশ করে আমার প্লে লিস্টে যেতে হবে। যারা ইউটিউবে প্রথম এসেছ তাদের জন্য বলছি যে চ্যানেলের ভিতরে যাওয়ার সিস্টেমটা হচ্ছে, যেখানে ক্লাস দেখছো তার নিচে একটা গোল বৃত্ত আছে, এখানে লেখা আছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা আমার চ্যানেলের নাম। এখানে ছোট্ট একটা মেয়ের ছবি আছে, ছবিতে তোমরা প্রেস করবে, প্রেস করার সাথে সাথে তুমি আমার চ্যানেলের ভিতরে যেতে পারবে। সেখানে প্লে লিস্টে গেলে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো কি আছে দেয়া আছে, ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যার যেটা প্রয়োজন সে সেই ক্লাসগুলো দেখে নেবে। তো এখন শুরু করছি আমি পূর্ণ প্রতিযোগিতা বাজার। তো পূর্ণ প্রতিযোগিতা বাজার এটা আলোচনা করার পূর্বে প্রথমেই আমি আলোচনা করতে চাই বাজার বলতে আমরা কি বুঝি, বাজারটা কি। অনেকে বাজার বলতে একটি নির্দিষ্ট স্থানকে বোঝান যেখানে পণ্যের ক্রয় বিক্রয় হয়, অর্থাৎ যে নির্দিষ্ট স্থানে পণ্যের ক্রয় বিক্রয় হয় সেই নির্দিষ্ট স্থানটাকে বাজার বলা হয়। আমরা স্বাভাবিকভাবে বাজার বলতে এটাই বুঝে থাকি, তবে অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝানো হয় না। যদি কোনো নির্দিষ্ট স্থানকে যদি বাজার বোঝানো হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বাজার এটা কোথায়? আন্তর্জাতিক বাজারটা কোথায় পড়েছে? আমেরিকাতে পড়েছে, না ইংল্যান্ডে পড়েছে, না জার্মানিতে পড়েছে, না মিশরে পড়েছে, না কুয়েতে পড়েছে, না বাংলাদেশে পড়েছে? অর্থাৎ আন্তর্জাতিক বাজারটা কোথায় অবস্থিত? আমি যদি কোনো দেশে যেতে চাই তাহলে সেই দেশের এমবাসিতে গিয়ে কী করি, ভিসা কী করি, কালেকশন করি, তারপর আমি সেই দেশে কী করি যাই। তাহলে আন্তর্জাতিক বাজারে যাওয়ার জন্য আমি কোন এমবাসিতে গিয়ে আমি ভিসা নেব, কে আমাকে ভিসা দেবে? আসলে আন্তর্জাতিক বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে কি বোঝায় না। আন্তর্জাতিক বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, অর্থাৎ বাজারের সাথে স্থানের কোনো সম্পর্কই কি নাই। তাহলে বাজার বলতে আমরা কি বুঝি? বাজার বলতে আমরা বুঝি যে একটা দ্রব্য থাকতে হবে, ঠিক আছে। 2 নাম্বার, এই দ্রব্যের চাহিদা ও কি থাকতে হবে, যোগান থাকতে হবে। চাহিদা এবং কি যোগান থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে একটা দাম নির্দিষ্ট কি হবে, দাম হবে। এই যে 3টা জিনিস, একটা দ্রব্য থাকতে হবে, তার চাহিদা এবং কি থাকতে হবে, যোগান থাকতে হবে, আর একটা নির্দিষ্ট দাম হতে হবে। এই 3টার মাধ্যমে একটা বাজার গঠিত হয়। তা আমি বাজারটাকে এইভাবে বলতে পারি, বাজার বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট দ্রব্য যার চাহিদা এবং যোগান রয়েছে এবং চাহিদা এবং যোগানের মাধ্যমে দাম নির্ধারিত হয়। এই সারা প্রক্রিয়াটাকে আমরা বলি বাজার। অথবা আমি বলতে পারি একটা নির্দিষ্ট দ্রব্য এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতি, চাহিদা ও যোগান না বলে কি বললাম, ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি।
চাহিদা কারা করে? ক্রেতা। যোগান কারা দেয়? বিক্রেতা। তাহলে একটা নির্দিষ্ট দ্রব্য এবং ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি এবং ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ, এই প্রক্রিয়াটাকে আমরা একসাথে বাজার বলি। আর বাজারের নামকরণ হয় ওই নির্দিষ্ট দ্রব্যের কি সাপেক্ষে। এই নির্দিষ্ট দ্রব্যটা যদি চাল হয় তাহলে এটা হচ্ছে চালের বাজার। এই নির্দিষ্ট দ্রব্যটা যদি ডাল হয় এটা ডালের বাজার। নির্দিষ্ট দ্রব্য যদি মাছ হয় তাহলে সেটি হবে মাছের বাজার। তাহলে অর্থনীতিতে যদি 10টি দ্রব্য থাকে তাহলে 10টি বাজার, 100টি দ্রব্য থাকলে 100টি বাজার হবে, n সংখ্যক দ্রব্য থাকলে অর্থনীতিতে বাজার হবে n সংখ্যক হবে। এখন আন্তর্জাতিক বাজার কোনটা? ওই যে একটু আগে যেটা বললাম, আন্তর্জাতিক বাজার যে দ্রব্যের চাহিদা এবং যোগান সারা বিশ্বব্যাপী, অর্থাৎ যে দ্রব্যের ক্রয় বিক্রয় সারা বিশ্বব্যাপী হয়, যার ক্রেতা বিক্রেতা সারা বিশ্বব্যাপী, সেই দ্রব্যের বাজারটাকে বলা হয় আন্তর্জাতিক বাজার। যেমন স্বর্ণের বাজার, স্বর্ণের ক্রেতা বিক্রেতা সারা বিশ্বব্যাপী রয়েছে। চায়ের বাজার, এগুলো হচ্ছে আন্তর্জাতিক বাজার। এখন এই বাজারটা প্রতিযোগিতার ভিত্তিতে দুই ধরনের। বাজারটা প্রতিযোগিতার ভিত্তিতে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা মানে পারফেক্ট কম্পিটিশন, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা ইমপারফেক্ট কম্পিটিশন। এখন এই অপূর্ণ প্রতিযোগিতার ভিতরে আবার কয়েকটা ধরন আছে। একটা হচ্ছে একচেটিয়া বাজার, মনোপলি মার্কেট, একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজার, মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, আরেকটা হচ্ছে অলিগোপলি বাজার। অর্থাৎ অপূর্ণ প্রতিযোগিতার ভিতরে তিন ধরনের বাজার আছে: একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, তারপরে অলিগোপলি বাজার। আর ওইদিকে বিপরীতে যে বাজারটা হচ্ছে সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজার। আজকে আমরা পূর্ণ প্রতিযোগিতা বাজার নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? পূর্ণ প্রতিযোগিতা বাজার নিয়ে আলোচনা করব। আমি পূর্ণ প্রতিযোগিতা বাজার আলোচনা করার জন্য কিছু পয়েন্ট আমি লিখব। এক নাম্বার পয়েন্ট হচ্ছে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সমজাতীয় পণ্য। 2 নাম্বার পয়েন্ট আমরা কি বলবো? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সমজাতীয় পণ্য, অর্থাৎ অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় কি পণ্য। 3 নাম্বার হচ্ছে ফার্মের অবাধ প্রবেশ, তারপরে হচ্ছে প্রস্থান। 4 নাম্বার হচ্ছে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান। আর 5 নাম্বার হচ্ছে উপকরণের পূর্ণ গতিশীলতা। আমি এখানে
5টা পয়েন্ট লিখেছি। কয়টা পয়েন্ট লিখেছি? আমি 5টা পয়েন্ট লিখেছি। আমার 1 নাম্বার পয়েন্ট হচ্ছে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সমজাতীয় পণ্য, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ফার্মের অবাধ প্রবেশ প্রস্থান, 4 নাম্বার বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান, উপকরণের পূর্ণ গতিশীলতা। এই 5টা পয়েন্ট যে বাজারে থাকবে, এই 5টা পয়েন্ট যে বাজারে থাকবে সেই বাজারটাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমি আবারও বলছি, এই 5টা পয়েন্ট যে বাজারে কি থাকবে সেই বাজারটাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি রয়েছে, সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় হয়, যেখানে ফার্মের অবাধ প্রবেশ এবং প্রস্থান বিদ্যমান, বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান রয়েছে এবং উপকরণের পূর্ণ গতিশীলতা রয়েছে, সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, ওখানে কিন্তু কম্পিটিশন মার্কেট হবে না, কম্পিটিটিভ মার্কেট। তাহলে আবার দেখো, আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা দিয়েছি। এই সংজ্ঞা দেওয়ার সময় আমি 5টা পয়েন্টের ভিত্তিতে কি করেছি, আমি সংজ্ঞা দিয়েছি। আমার সংজ্ঞাটা আবার বলছি, যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা রয়েছে, যেখানে সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় হয় এবং ফার্মের অবাধ প্রবেশ প্রস্থান রয়েছে, বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান রয়েছে এবং উপকরণের পূর্ণ গতিশীলতা বিদ্যমান, সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট বলে। এখন এই 5টা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। প্রথমে হচ্ছে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। অসংখ্য ক্রেতা আর বিক্রেতা কি? এর মানে, যে আমি এর আগে বলেছি, অর্থনীতিতে এক একটা দ্রব্য হচ্ছে এক একটা বাজার। তাহলে কোনো দ্রব্যের বাজার যদি পূর্ণ প্রতিযোগিতা হতে হয়, তাহলে সেই দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা অসংখ্য হতে হবে। এর মানে হচ্ছে সেই দ্রব্যের চাহিদা এবং যোগান অসংখ্য, অর্থাৎ চাহিদার পরিমাণও খুব বেশি, ক্রেতার পরিমাণও খুব বেশি, যোগানের পরিমাণও খুব বেশি। চাহিদার পরিমাণ বেশি হওয়ার অর্থ হচ্ছে ক্রেতা বেশি, যোগানের পরিমাণ বেশি হওয়ার অর্থ হচ্ছে বিক্রেতাও বেশি। অর্থাৎ যে পণ্যের ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা বেশি হবে না, কম সংখ্যক হবে, অর্থাৎ চাহিদা এবং যোগান কম হবে, সেই পণ্যের বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক হবে না। সেই পণ্যের বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক হবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের দেশে চালের ক্রেতা অসংখ্য, চালের বিক্রেতাও কি অসংখ্য। চালের ক্রেতাও অসংখ্য, চালের বিক্রেতাও অসংখ্য। আমি চালের বিক্রেতা বলতে আমি কারা বুঝি? বিক্রেতা বলতে আমি উৎপাদনকারীকে বোঝাচ্ছি। কাদেরকে? উৎপাদনকারীকে বোঝাচ্ছি। এখানে কিন্তু বিক্রেতা বলতে আমরা আমাদের পাড়ায় বা বাজারে যে সমস্ত দোকানদারদেরকে দেখি, অর্থাৎ ব্যবসায়ীদেরকে দেখি, আমরা অর্থনীতিতে তাদেরকে বিক্রেতা বলি না, এরা হচ্ছে সেবা প্রদানকারী। আমরা বিক্রেতা বলতে আমরা উৎপাদনকারীকে বুঝে থাকি। যেমন একটি গ্রামে 100 বিঘা জমি আছে ধান চাষের জন্য। সেখানে
প্রত্যেক পরিবারের জমি হচ্ছে 10 বিঘা করে, ধরুন 5 বিঘা করে, প্রত্যেকটা পরিবারের জমি হচ্ছে 5 বিঘা করে। তাহলে যেহেতু 100 বিঘা জমি আছে, প্রত্যেকটা পরিবারের 5 বিঘা করে জমি আছে, তাহলে ওই গ্রামে 20টি পরিবার ধান উৎপাদন করে। কয়টি পরিবার? 20টি পরিবার, কারণ প্রত্যেক পরিবারের 5 বিঘা করে জমি আছে, মোট কত? 100 বিঘা জমি। এই 20টি পরিবার ধান উৎপাদন করে এবং এরা এই ধানটা বাজারে কি করে বিক্রয় করে, অর্থাৎ ওই গ্রামে বিক্রেতা হচ্ছে কি? ধানের 20 জন। এইভাবে সারা বাংলাদেশের অসংখ্য গ্রামে ধান উৎপাদনকারীরাই হচ্ছে বিক্রেতা। এবং আমাদের এই বাংলাদেশে আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাল। এই জন্য যে এই চালের ক্রেতার সংখ্যা কি? অসংখ্য। বিক্রেতার সংখ্যা অসংখ্য, ক্রেতার সংখ্যাও কি? অসংখ্য আমরা বলতে পারি। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রথম বৈশিষ্ট্য মিলে গিয়েছে। একইভাবে বিদ্যুতের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বিদ্যুতের ক্রেতার সংখ্যা অসংখ্য। কারণ আমাদের শহর অঞ্চলে, আমাদের গ্রাম অঞ্চলে বাসাবাড়ি, দোকানপাট, শিল্প প্রতিষ্ঠান, ফার্মসমূহে, আর্থিক প্রতিষ্ঠানে সবাই কার চাহিদা করে? বিদ্যুতের চাহিদা করে। অতএব বিদ্যুতের ক্রেতা অসংখ্য, কিন্তু বিক্রেতা অসংখ্য নয়। এখানে যারা বিদ্যুৎ উৎপাদন করে, যেমন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র, ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, এইভাবে যারা বিদ্যুৎ উৎপাদন করে, প্রত্যেকটা ফার্ম সবাই পিডিবির নিয়ন্ত্রণে আছে, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবির নিয়ন্ত্রণে আছে। পিডিবির মাধ্যমে সবাই কি? এক। অতএব এই বিদ্যুতের বাজারে অসংখ্য বিক্রেতা আছে, এটা আমরা বলতে পারবো না। অতএব বিদ্যুতের বাজারের এই প্রথম বৈশিষ্ট্যটা কি নাই? অসংখ্য ক্রেতা বিক্রেতা নাই। অতএব বিদ্যুতের বাজারটাকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে পারবো না। তবে চালের বাজারে প্রথম বৈশিষ্ট্যটা মিলে গিয়েছে। এখন আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বলবো না, আরেকটু অপেক্ষা করি। 2 নম্বর বৈশিষ্ট্য কি বলেছে? সমজাতীয় পণ্য, হোমোজেনিয়াস প্রোডাক্ট। সমজাতীয় পণ্য, যেটাকে ইংরেজিতে বলে হোমোজেনিয়াস প্রোডাক্ট। সমজাতীয় পণ্যটা কি? সমজাতীয় পণ্য বলতে আমরা সেই পণ্যকে বুঝি, অর্থাৎ প্রত্যেকটা ফার্ম যে পণ্য উৎপাদন করে সেই পণ্যগুলো গুণগত মানের দিক হতে, আকারের দিক হতে, ওজনের দিক হতে, কোনো দিক হতে, প্যাকেটিংয়ের দিক হতে পার্থক্য সৃষ্টি করার কি সুযোগ নাই। তাহলে সেই পণ্যটাকে বলা হয় সমজাতীয় পণ্য। অর্থাৎ আমি একটা পণ্য উৎপাদন করলাম, আরেকজন আরেকটা পণ্য উৎপাদন করলো, আমাদের দুইজনের পণ্যের ভিতরে যদি গুণগত মান হতে, পরিমাণের দিক হতে, ওজনের দিক হতে, কালারের দিক হতে, ডিজাইনের দিক হতে, প্যাকেজিংয়ের দৃষ্টিকোণ হতে যদি কোনো ধরনের পার্থক্য সৃষ্টি করা না যায়, তাহলে আমাদের উৎপাদিত পণ্যগুলো কি হবে? সমজাতীয় পণ্য হবে, হোমোজেনিয়াস প্রোডাক্ট হবে। উদাহরণ দিতে পারি যে ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ, কাপ্তাইয়ের বিদ্যুৎ, কুমারখালীর বিদ্যুৎ, আশুগঞ্জের বিদ্যুৎ, শাহজিবাজারের বিদ্যুৎ, এই বিদ্যুৎগুলোকে আমরা ডিজাইনের দিক হতে পার্থক্য করার সুযোগ নাই, কালারের দিক হতে পার্থক্য করার কি সুযোগ নাই, গুণগত মানের দিক হতে পার্থক্য করার কি সুযোগ নাই, প্যাকেজিংয়ের মাধ্যমে পার্থক্য করার কি সুযোগ নাই, গ্রিডে কোন বিদ্যুৎ যাচ্ছে সেটা ওই কর্তৃপক্ষ ছাড়া আর কেউ কি বলতে পারবে না। আমি দেখে বলতে পারবো না এইটা গায়ে লেবেল লেখা আছে ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ,
এটা কেউ বলতে কি পারবে না। অর্থাৎ বিদ্যুৎটা হচ্ছে সমজাতীয় পণ্য। গ্যাসটাকেও বিভিন্ন কোম্পানি কর্তৃক উৎপাদিত পণ্য, গ্যাসকেও আমরা সমজাতীয় পণ্য বলতে পারি, যদিও কিছু পার্থক্য আছে। যে গ্যাসে মিথেন CH4 বলে, যে গ্যাসে মিথেনের পরিমাণটা বেশি সেই গ্যাসটা সাধারণত ভালো হয়। একটু পার্থক্য আছে, এই পার্থক্যকে ইগনোর করে আমরা গ্যাসকেও সমজাতীয় পণ্য বলতে পারি। চাল, এটা কি আমরা সমজাতীয় পণ্য বলতে পারি না? চালকে কিন্তু আমরা সমজাতীয় পণ্য বলতে পারি না। কেন পারি না? চালের ভিতরে বিভিন্নভাবে পার্থক্য সৃষ্টি করা যায়। আমি হয়তো যে চালটা উৎপাদন করেছি সেটা মোটা চাল, আরেকজন যে চালটা উৎপাদন করেছে সেটা চিকন চাল। আমি হয়তো যে চালটা উৎপাদন করেছি সেটা হচ্ছে আতপ চাল, আরেকজনের চালটা হয়ে গেছে সিদ্ধ চাল। অথবা আমার চালটা হচ্ছে মালা, আরেকজনেরটা হচ্ছে পাইজম, আরেকজনেরটা হচ্ছে বাসমতি। অর্থাৎ কি হয়ে গেল? পার্থক্য আছে আকারের দিক হতে, গুণগত মানের দিক হতে, স্বাদের দিক হতে পার্থক্য আছে। অথবা চালকে সমজাতীয় পণ্য বলা যাবে না। তাহলে আমরা দেখেছিলাম চালের ক্ষেত্রে আমাদের 1 নম্বর পয়েন্ট মিলে গিয়েছিল, কিন্তু 2 নম্বর পয়েন্ট সমজাতীয় পণ্য মিলে নাই। আর বিদ্যুতের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট মিলে নাই, কিন্তু 2 নম্বর পয়েন্ট সমজাতীয় পণ্যটা মিলে গিয়েছে। তাহলে এখন আমরা চালকেও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে পারি না, চালের বাজার। তবে দেখি আমরা যে বলতে না পারলেও হয়তো কাছাকাছি বলা যায় কিনা, কাছাকাছি বলা যায় কিনা। এরপর দেখো ফার্মের অবাধ প্রবেশ প্রস্থান। ফার্মের অবাধ প্রবেশ প্রস্থান, ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান মানে কি? অর্থাৎ একটা ফার্ম ইচ্ছে করলেই প্রবেশ করতে পারবে, ইচ্ছে করলেই প্রস্থান করতে পারবে, যেখানে কোনো বাধা বিপত্তি নাই। এটা কোন শব্দ দ্বারা বুঝিয়েছি? অবাধ। অবাধ প্রবেশ প্রস্থান। অবাধ বলেছি, এর মানে কি? একটা ফার্ম ইচ্ছে করলে প্রবেশ করতে পারবে, ইচ্ছে করলেই প্রস্থান করতে পারবে। যেমন চালের বাজারে যে কোনো ফার্ম ইচ্ছে করলে প্রবেশ করতে পারবে, যে কোনো ফার্ম ইচ্ছে করলে প্রস্থান করতে পারবে। মনে করো আমি গ্রামে বসবাস করি, আমার 10 বিঘা জমি আছে, আমি 10 বিঘা জমিতে আমি পাট চাষ করি। এখন আমি চিন্তা করলাম পাটে লাভ বেশি হচ্ছে না, চালের বাজারে চালে লাভ বেশি হচ্ছে। আমি পরবর্তী বছর কি করলাম? ধান চাষ করলাম। অর্থাৎ আমি কোথায় প্রবেশ করলাম? চালের বাজারে কি করলাম? প্রবেশ করলাম। আমি 3 বছর কি করলাম? আমি ধান উৎপাদন করলাম। 3 বছর পর আমি আবার ব্যাক করলাম, ব্যাক করে আমি আলু চাষের দিকে চলে গেলাম। মানে আলুর বাজারে কি করলাম? প্রবেশ করলাম। অর্থাৎ আমার প্রবেশেও কোনো বাধা নাই, আমার প্রস্থানেও কোনো বাধা নাই। কিন্তু বিদ্যুতের বাজার আমি কি ইচ্ছে করলেই একটা বিদ্যুতের ফার্ম স্থাপন করতে পারবো? ইচ্ছে করলেই পারবো। অর্থাৎ ইচ্ছে করলেই কি আমি বিদেশের বিদ্যুতের বাজারে প্রবেশ করতে পারবো? আমি একটা বিদ্যুতের বাজারে প্রবেশ করতে হলে আমাকে একটা পাওয়ার প্ল্যান্ট কি করতে হবে? তৈরি করতে হবে। আমি কি সরকারের অনুমতি ছাড়া কোনো পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারবো? নিঃসন্দেহে সরকারের অনুমতি ছাড়া আমি কোনো পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারবো না। এর মানে আমি সরকারের কাছে আবেদন করলাম, সরকার আমাকে পাওয়ার প্ল্যান্টের তৈরির অনুমতি দিতেও পারে, আবার নাও দিতে পারে। তাহলে বিদ্যুতের বাজারে কিন্তু আমি ইচ্ছে মতো প্রবেশ করতে পারছি না। অর্থাৎ প্রবেশ এবং প্রস্থানেও কি রয়েছে? বাধা রয়েছে। আমি আর্থিক বাজারের কথা বলি। আমরা জানি ব্যাংক, বিমা এগুলার বাজার হচ্ছে আর্থিক বাজার। এখন আমি চিন্তা করলাম আমি একটা ব্যাংক কি করব? তৈরি করব। আমি আর্থিক বাজারে কি করলাম? প্রবেশ করলাম। আমি ব্যাংকের নাম নির্ধারণ করলাম যে ABC ব্যাংক। ABC ব্যাংক নাম ঠিক করলাম। আমি কি করলাম? একটা বড় বিল্ডিং কি করলাম? ভাড়া নিলাম, ডেকোরেশন করলাম, এবং আমি একদিন যে ব্যাংকিং কার্যক্রম কি করলাম? আমি শুরু করে দিলাম।
লোকজনের আমানত গ্রহণ কি করলাম, শুরু করলাম। আমি বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতিই কি করলাম, নিলাম না। আমি আর্থিক বাজারে প্রবেশ করলাম। এই যে আমি আর্থিক বাজারে প্রবেশ করলাম, এটার সাথে সাথেই আমার এই কার্যক্রম বাংলাদেশ ব্যাংক বন্ধ করে দেবে এবং আইনের দৃষ্টিকোণ হতে আমি অপরাধমূলক কি হয়েছে কাজ করেছি। কারণ বাংলাদেশ ব্যাংকের অনুমতি না নিয়ে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান গড়া সম্পূর্ণরূপে অবৈধ। তাহলে আমাকে আর্থিক বাজারে যদি প্রবেশ করতে হয়, তাহলে অবশ্যই আমাকে বাংলাদেশ ব্যাংকের কি করতে হবে, অনুমতি নিতে হবে, সরকারের অনুমোদন নিতে হবে, তারপরে আমাকে আর্থিক বাজারে প্রবেশ করতে হবে। আমি একটা ব্যাংক গঠন করলাম। প্রবেশ করার পর আমি কি ইচ্ছে মতো প্রস্থান করতে পারবো? অসম্ভব। আমার লস হলেও কিন্তু আমি ইচ্ছে করে প্রস্থান করতে পারবো না। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা কি করতে হয়, নিতে হয়। তাহলে আর্থিক বাজারে দেখা যায় যে ইচ্ছে মতো প্রবেশ এবং প্রস্থান কি নেই। আশা করি আমরা বুঝতে পেরেছি যে ফার্মের অবাধ প্রবেশ এবং প্রস্থান, অবাধ প্রবেশ এবং প্রস্থান। এবং আসলে যে এই অবাধ প্রবেশ এবং প্রস্থান সব জায়গাতে কি মিলে না। যেমন ট্রেন স্টেশনে দেখো, যারা মাল বহন করে, অর্থাৎ আমাদের মালামাল নিতে যারা কি করে, সহায়তা করে, এই পরিশ্রমী কর্মী যারা, ঠিক আছে, তাদেরও কিন্তু একটা সমিতি আছে। এখন আমি হুট করে কি করলাম, রেল স্টেশনে গেলাম, একজনের সুটকেসটা মাথায় কি করলাম, উঠিয়ে ফেললাম, সাথে সাথে দেখবা কিছু লোক এসে বাধা দিছে, এই তুমি মাল এটা সুটকেস মাথায় উঠাইছো কেন, তুমি তো এটা এখানে করতে পারো না। অর্থাৎ আমি ইচ্ছে করলে কিন্তু সেই সুটকেসটা মাথায় উঠিয়ে আমি কিছু দূরে পৌঁছে দিয়ে আমি 20 টাকা 50 টাকা রুজি করতে, উপার্জন করতে পারবো না। সেখানে বাধা আছে। কে বাধা দেবে? ওই সমিতি বাধা দেবে। তাহলে দেখা যায় যে অনেক বাজার আছে যে বাজার ইচ্ছে মতো প্রবেশ এবং প্রস্থান করা যায় না। তবে পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার হতে হলে অবশ্যই অবাধ প্রবেশ এবং প্রস্থানের সুযোগ থাকতে হবে। সুযোগ না থাকলে এটা কোনোভাবেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হতে পারবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাজার সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকতে হবে। বাজার সম্পর্কে ক্রেতারও পূর্ণ জ্ঞান থাকতে হবে, বিক্রেতারও পূর্ণ জ্ঞান থাকতে হবে। উভয়ের পূর্ণ জ্ঞান থাকতে হবে। অর্থাৎ এই পূর্ণ জ্ঞান মানে কি, যে বাজারে পণ্যটা কোন দামে বিক্রি হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, এটা বিক্রেতারাও জানবে, এটা ক্রেতারাও জানবে। যার ফলে এই বাজারে যদি পণ্য 10 টাকা দিয়ে বিক্রয় হয়, তাহলে অন্য কেউ সেটা 12 টাকা দিয়ে বিক্রয় করতে পারবে না। কারণ ক্রেতারাও জানবে এটার মূল্য 10 টাকা, বিক্রেতারাও জানবে এটার মূল্য কি 10 টাকা। পণ্যের গুণগত মান সম্পর্কে ক্রেতারাও জ্ঞাত থাকবে, বিক্রেতারাও কি থাকবে, জ্ঞাত থাকবে। অর্থাৎ বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতার কি থাকবে, পূর্ণ জ্ঞান থাকবে। এরপর হচ্ছে উপকরণের পূর্ণ গতিশীলতা। এই বাজারে উপকরণের কি থাকতে হবে, পূর্ণ গতিশীলতা। যদি উপকরণের পূর্ণ গতিশীলতা যদি কি না থাকে, তাহলে সে বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা যাবে না। উপকরণের পূর্ণ গতিশীলতা বলতে কি বুঝি? উপকরণের পূর্ণ গতিশীলতা বলতে আমরা বুঝি উপকরণ এক স্থান থেকে অন্য স্থানে যেতে যাতে কোনো ধরনের বাধা বিপত্তি না থাকে। এই বাধা বিপত্তি বিভিন্ন কারণে হতে পারে। একটা হচ্ছে ভৌগোলিক বাধা বিপত্তি, যেমন এক স্থানের শ্রমিক যদি অন্য স্থানে যায়, সেই স্থানের স্থানীয় শ্রমিকরা এই স্থানের শ্রমিককে কী করে বাধা দেয়, বলে না ওই এলাকার লোকজন এখানে এসে কাজ করতে কি পারবে না। তো এইটাও কিন্তু একটা বাধা বিপত্তি, যেটা উপকরণের পূর্ণ গতিশীলতার ক্ষেত্রে কি করে, বাধা দেয়। আবার দেখা যায় যে কোনো এলাকার সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক এত গভীর,
সেই সামাজিক এবং পারিবারিক সম্পর্ক ত্যাগ করে বাইরে কেউ যেতে চায় না, তার এলাকার বাইরে কেউ যেতে চায় না। তো এই সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক উপকরণের গতিশীলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি করতে পারে? সৃষ্টি করতে পারে। ভাষাগত কারণে দেখা যায় এক অঞ্চলের শ্রমিক অন্য অঞ্চলে কি যায় না, এটা উপকরণের গতিশীলতার ক্ষেত্রে বাধা কি করতে পারে? সৃষ্টি করতে পারে। আমাদের পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উপকরণের গতিশীলতার কোনো বাধা থাকতে পারবে না। উপকরণ এক স্থান থেকে অন্য স্থানে সহজেই কি যেতে পারবে। আমরা একচেটিয়া বাজারে দেখা যায় যে উপকরণের গতিশীলতার ভিতরে কি রয়েছে? পার্থক্য রয়েছে, বাধা রয়েছে। দেখা যায় যে একচেটিয়া কারবারি সাধারণত তার পণ্যের চাহিদা কম থাকে। এই পণ্য উৎপাদন করতে যে বিশেষ উপকরণের প্রয়োজন পড়ে, সেই বিশেষ উপকরণটা তার নিয়ন্ত্রণে থাকে, অথবা সেই উপকরণটা সে যার কাছ থেকে ক্রয় করে তার সাথে সে চুক্তিবদ্ধ থাকে যে এই উপকরণটা সে অন্য কোথাও বিক্রয় করতে পারবে না। এইভাবে যে উপকরণের গতিশীলতার কি হয়? বাধার মাধ্যমে বাজার পূর্ণ প্রতিযোগিতা না হয়ে একচেটিয়া কি হতে পারে। তবে পারফেক্ট কম্পিটিশনে এই বাধাটা থাকতে পারবে না, এই বাধাটা থাকতে পারবে না। বাধা যদি না থাকে তাহলে দেখো উপকরণের গতিশীলতা কি হচ্ছে। একজন শ্রমিক মনে করো সিলেট থাকে, আরেকজন শ্রমিক মনে করো সে রাজশাহীতে থাকে, ঠিক আছে? একজন শ্রমিক মনে করো সিলেটে থাকে, আরেকজন শ্রমিক মনে করো রাজশাহীতে কি করে থাকে। মনে করো সিলেটের শ্রমিকের মজুরি হচ্ছে 100 টাকা, রাজশাহীতে শ্রমিকের মজুরি হচ্ছে কত? 60 টাকা। 60 টাকা রাজশাহীতে, অর্থাৎ রাজশাহীতে মজুরি কম, সিলেটে মজুরিটা কি বেশি। তখন কি হবে? উপকরণের যদি পূর্ণ গতিশীলতা যদি থাকে তাহলে রাজশাহীতে শ্রমিক কোথায় আসবে? সিলেটে। এতে সিলেটের শ্রমিকের সাপ্লাইটা কি হবে? বাড়বে। বাড়লে শ্রমিকের মজুরি 100 টাকা হতে কমে 90 টাকায় চলে আসবে। অন্যদিকে রাজশাহী হতে শ্রমিক যখন সিলেটে চলে আসবে, রাজশাহীতে শ্রমিকের কি হবে? যোগান কমবে, কারণ শ্রমিক সিলেটে চলে আসছে, রাজশাহীতে শ্রমিকের যোগান কমবে, ফলে রাজশাহীতে শ্রমিকের মজুরি বাড়বে, বেড়ে কত টাকা হবে? 70 টাকা হবে। এরপরও দেখা যাচ্ছে যে রাজশাহী হতে সিলেটের শ্রমিকের মজুরি বেশি, ফলে রাজশাহীতে শ্রমিক আরও শ্রমিক সিলেটে আসবে, সিলেটের শ্রমের সাপ্লাই বাড়বে, মজুরি কমবে, কমে 80 টাকা হবে। অন্যদিকে রাজশাহীতে শ্রমিক সিলেটে আসার কারণে রাজশাহীতে শ্রমিকের যোগান আরও কমবে, ফলে শ্রমিকের মজুরি আরও বাড়বে, কারণ শ্রমিকের যোগান যদি কমে যায়, সাপ্লাই যদি কমে যায়, তাহলে শ্রমিকের কি হয়ে যাবে? মজুরি আরও বাড়বে, কারণ শ্রমিকের ঘাটতি দেখা দিলে, সাপ্লাই কমার কারণে ঘাটতি দেখা দিলে শ্রমিকের মজুরিটা বাড়বে। একসময় দেখা যায় সিলেট এবং রাজশাহীতে শ্রমিকের মজুরি কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে লক্ষ্য করো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যদি কার্যকর হয় তাহলে রাজশাহীতে শ্রমের মজুরি 80 টাকা হবে, সিলেটও শ্রমের মজুরি 80 টাকা হবে। অর্থাৎ উপকরণের পূর্ণ গতিশীলতা যদি বিদ্যমান থাকে তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম সে যদি রাজশাহীতে উৎপাদন করে তাহলে তার যে প্রোডাকশন কস্ট হবে, সে সিলেটে উৎপাদন করলেও তার একই প্রোডাকশন কস্ট হবে। এই যে উপকরণের মূল্য দুই জায়গাতে সমান। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের অবস্থানটা যেখানেই হোক, উপকরণের পূর্ণ গতিশীলতার কারণে তাদের প্রোডাকশন কস্ট কি হবে? একই হবে। 2 নম্বর ব্যাপার হচ্ছে, খেয়াল করো যে সমজাতীয় পণ্য হওয়ার কারণে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদিত পণ্য বাজারে একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হবে, একটি
নির্দিষ্ট দামে কি হবে, ক্রয় বিক্রয় হবে। যেমন আমার পণ্যটা, মনে করো আমি যে পণ্যটা উৎপাদন করি সেই পণ্যের বাজারটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক। তাহলে আমি যদি পণ্যটা 5 টাকা দিয়ে বিক্রি করি, 5 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে আরেকটা কোম্পানি, আরেকটা ফার্ম, সেও তার পণ্যটা কত দিয়ে বিক্রি করবে? 5 টাকা দিয়ে বিক্রয় করবে। এর কারণ হচ্ছে সে যদি 6 টাকা দিয়ে বিক্রি করে তাহলে তার পণ্য কেউ ক্রয় করবে না। কেন? আমি পণ্যটা বিক্রয় করছি 5 টাকা দিয়ে, অর্থাৎ সমস্ত ফার্ম পণ্যটা বিক্রি করছে 5 টাকা দিয়ে, আর ঠিক একই জাতীয় সমজাতীয় পণ্য আরেকজন বিক্রয় করছে 6 টাকা দিয়ে। তাহলে এই অতিরিক্ত দাম দিয়ে ক্রেতারা কখনো পণ্য ক্রয় করবে না। ওই যে একটা কথা বলেছি যে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতাদের পূর্ণ জ্ঞান রয়েছে। তাহলে সমজাতীয় পণ্য ক্রেতারা কখনো বেশি দাম দিয়ে কি ক্রয় করবে না। তারা ওই 6 টাকা দিয়ে পণ্য কখনো ক্রয় করবে না। একজন ক্রেতা একটি পণ্যের জন্য বেশি দাম দিতে রাজি হয় কখন? যখন ওই পণ্যের হয়তো ডিজাইনটা একটু ভিন্ন, বা গুণগত মানটা ভালো, অর্থাৎ তার কালারটা পছন্দ হয়েছে। অর্থাৎ একটা পণ্যের সাথে আরেকটা পণ্যের পার্থক্যের কারণে ক্রেতারা ভিন্ন দাম দিতে কি হয়? রাজি হয়। কিন্তু একই জাতীয় পণ্য যদি হয়, সমজাতীয় পণ্য যদি হয়, যাদের ওজনের দিক হতে, গুণগত মানের দিক হতে, কালারের দিক হতে, ডিজাইনের দিক হতে, সব দিক হতে যে পণ্যগুলোকে পৃথক করার কোনো সুযোগ হয় না। আমি যে পণ্য উৎপাদন করেছি, আরেকটা ফার্ম একই পণ্য উৎপাদন করেছে, তাহলে প্রত্যেকের মূল্য বাজারে কি হবে? সমান হবে। প্রত্যেকের মূল্য বাজারে সমান হবে। আমি মূল্য রেখেছি 5 টাকা, আরেকজন 6 টাকা দিয়ে বিক্রি করতে পারবে না, কেউ তার পণ্য ক্রয় করবে না, তাকে 5 টাকা দিয়ে কি করতে হবে? বিক্রয় করতে হবে। আর 4 টাকা দিয়ে বিক্রয় যদি সে করে, আমি 5 টাকা রেখেছি, সে কত রেখেছে? 4 টাকা রেখেছে, সে 4 টাকা রেখেছে, তাও সে পারবে না। কেন পারবে না? কারণ তার প্রোডাকশন কস্ট আর আমার প্রোডাকশন কস্ট কি একই। কেন একই? কারণ হচ্ছে ওই যে উপকরণের পূর্ণ গতিশীলতা। আমি সিলেটে পণ্য উৎপাদন করছি, আমার শ্রমিকের মজুরি 80 টাকা, এবং শ্রম ছাড়া অন্যান্য উপকরণের মূল্য আমার সিলেটে যা, রাজশাহীতে কি তাই, উপকরণের পূর্ণ গতিশীলতার কারণে। সো আমার প্রোডাকশন কস্ট আর রাজশাহীতে যে ফার্মটা আছে তার প্রোডাকশন কস্ট কি একই। অতএব 5 টাকাতে আমি স্বাভাবিক মুনাফা যদি করি, তাহলে সেও 5 টাকাতে স্বাভাবিক মুনাফা করবে। স্বাভাবিক মুনাফা মানে কি, আমি এটা পরে আলোচনা করব। এমন একটা মুনাফা যে 5 টাকাতে যদি স্বাভাবিক মুনাফা যদি হয়, তাহলে 4 টাকাতে আমাদের কি হবে? ক্ষতি হবে। 4 টাকাতে কি হবে? আমাদের ক্ষতি হবে। অর্থাৎ আমি দাম 5 টাকা রাখলে যদি আমার স্বাভাবিক মুনাফা হয়, তাহলে 4 টাকা রাখলে কি হবে? ক্ষতি হবে। যেহেতু আমার প্রফিট আর রাজশাহীর যে ফার্ম তার প্রোডাকশন কস্ট আর আমার প্রোডাকশন কস্ট সেম, সেহেতু 5 টাকা রাখলে আমার স্বাভাবিক মুনাফা যদি হয়, তাহলে সে যদি 4টা রাখে তাহলে তার ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ সে 4 টাকা রাখবে না, সে 5 টাকা রাখবে। তাহলে দেখা গেল যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে পণ্যটা একটা সুনির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দামটা সব স্থানে কি হয়? একই হয়। যদি এই কলমটার বাজার যদি পূর্ণ প্রতিযোগিতা হয়, তাহলে এই কলমের মূল্য আমি যদি 50 টাকা রাখি, তাহলে রাজশাহীর ফার্মও 50 টাকা রাখবে, রংপুরের ফার্মও 50 টাকা রাখবে, যশোরের ফার্মও 50 টাকা রাখবে, চট্টগ্রামের ফার্মও 50 টাকা রাখবে, ঢাকার ফার্মও 50 টাকা রাখবে। 49 টাকা রাখলে ক্ষতি হবে, 51 টাকা রাখলে কারো ইচ্ছা নাই একই সমজাতীয় পণ্য 1 টাকা বেশি দিয়ে কি করবে? ক্রয় করবে। ঠিক আছে? তবে মনে রাখবা, এই মার্কার কলমগুলো কিন্তু সমজাতীয় নয়, কারণ মার্কারে কি রয়েছে? গুণগত মানে পার্থক্য রয়েছে, এই জন্য দামের ভিন্নতা রয়েছে। আমি বলেছি যদি সমজাতীয় পণ্য হতো। তাহলে আমরা দেখলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দামটা কি থাকে? স্থির থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে পণ্যটা ক্রয় বিক্রয় হয়, সেটা একটা নির্দিষ্ট দামে কি হয়? ক্রয় বিক্রয় হয়। এখন একটা বিষয় বলছি, এই 3টা পয়েন্ট আমি মার্কিং করছি। কয়টা পয়েন্ট? 3টা।
অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, সমজাতীয় পণ্য, ফার্মের অবাধ প্রবেশ এবং প্রস্থান। এই তিনটাকে মার্কিং করলাম। যদি এই তিনটা বৈশিষ্ট্য যদি কোনো বাজারে দেখা দেয়, কি বলেছি, এই তিনটা বৈশিষ্ট্য যদি কোনো বাজারে দেখা দেয়, আমি 4 আর 5 বাদ দিয়েছি, 4 আর 5 কি করেছি, বাদ দিয়েছি, তাহলে সেই বাজারটাকে বলা হয় বিশুদ্ধ প্রতিযোগিতা। সেই বাজারটাকে আমরা কি বলি, বিশুদ্ধ প্রতিযোগিতা। পিওর কম্পিটিশন, পিওর কম্পিটিশন। তাহলে বিশুদ্ধ প্রতিযোগিতা কোনটা? বিশুদ্ধ প্রতিযোগিতার ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতা, 2 নম্বর সমজাতীয় পণ্য, 3 নম্বর ফার্মের অবাধ প্রবেশ প্রস্থান বিদ্যমান। এই তিনটা বৈশিষ্ট্য যদি বিদ্যমান থাকে তাহলে সেটাকে বলা হয় বিশুদ্ধ প্রতিযোগিতা। আর এই তিনটা বৈশিষ্ট্যের সাথে যদি আরো 2টা বৈশিষ্ট্য যদি এগুলো প্লাস হয়, এই তিনটার সাথে 4 নম্বর আর 5 নম্বর বৈশিষ্ট্য যদি কি হয়, যোগ হয়, তাহলে সেটা হচ্ছে বাজার হচ্ছে পূর্ণ বাজার। কি হবে? পূর্ণ প্রতিযোগিতা। বাজারটা হয়ে যাবে পূর্ণ প্রতিযোগিতা। তাহলে আমরা কি দেখলাম, যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট এবং পিওর কম্পিটিটিভ মার্কেট, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজারের ভিতরে পার্থক্য রয়েছে। সে পার্থক্যটা কি? প্রথম 3টা বৈশিষ্ট্য পূরণ হলে বিশুদ্ধ প্রতিযোগিতা, আর প্রথম 3টা বৈশিষ্ট্যের সাথে লাস্টের 2টা বৈশিষ্ট্য যদি যোগ হয় তাহলে সেটা হবে পূর্ণ প্রতিযোগিতা। তাহলে আমরা বলতে পারি একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অবশ্যই অবশ্যই বিশুদ্ধ প্রতিযোগিতার অন্তর্ভুক্ত। অর্থাৎ বাজার যদি পূর্ণ প্রতিযোগিতা হয় তাহলে অবশ্যই এটা কি হবে, বিশুদ্ধ প্রতিযোগিতা হবে। কেন? পূর্ণ প্রতিযোগিতার 5টা বৈশিষ্ট্যের ভিতরে বিশুদ্ধ প্রতিযোগিতার 3টা বৈশিষ্ট্য রয়ে গেছে। অতএব অবশ্যই একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার হবে। কিন্তু বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে এমন নিশ্চয়তা নেই। কারণ 3টা বৈশিষ্ট্য পূরণ হলেই এটা বিশুদ্ধ প্রতিযোগিতা হবে, কিন্তু এই 2টা বৈশিষ্ট্য মানে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞানের অভাব রয়েছে, উপকরণের পূর্ণ গতিশীলতা কি নাই। এই 2টা বৈশিষ্ট্যের ভিতরে কি রয়েছে, যদি না থাকে তাহলে শুধুমাত্র এই প্রথম 3টা বৈশিষ্ট্য থাকে, তাহলে এটা বিশুদ্ধ প্রতিযোগিতা হবে, পূর্ণ প্রতিযোগিতা হবে না। তাহলে আশা করি আমরা পূর্ণ প্রতিযোগিতা এবং বিশুদ্ধ প্রতিযোগিতার ভিতরে পার্থক্য আমরা নির্ধারণ করতে পারব। এখন পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মে কিভাবে দাম নির্ধারিত হয় সেটা আলোচনা করব। ফার্মের দাম নির্ধারিত হওয়ার আগে আমাকে শিল্প জিনিসটা বোঝাতে হবে। শিল্পটা কি? শিল্প হচ্ছে যে সমজাতীয় পণ্য উৎপাদন করে ফার্মের সমষ্টিকে শিল্প বলে। সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টিকে শিল্প বলে। অনেকে বলে ফেলে যে ভাইবাতে ফার্মের সমষ্টিকে শিল্প বলে, এটা হলো না, সংজ্ঞাটি ভুল। ফার্মের সমষ্টি যদি শিল্প হয় তাহলে যে ফার্ম কাগজ উৎপাদন করে, যে ফার্ম পোশাক উৎপাদন করে, যে ফার্ম পাটজাত দ্রব্য উৎপাদন করে, এই সমস্ত ফার্মগুলো যোগ করলে কোন শিল্পটা হবে, এখানে কিন্তু আমরা আটকা পড়ে যাব। আসলে হচ্ছে সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টি হলো শিল্প। এর মানে যে ফার্মগুলো কাগজ উৎপাদন করে সে কাগজ উৎপাদনকারী সমস্ত ফার্মের সমষ্টি হচ্ছে কাগজ শিল্প। এই ফার্মটা সিলেটে থাকতে পারে, এই ফার্মটা চট্টগ্রাম থাকতে পারে, এই ফার্মটা খুলনায় থাকতে পারে। এই কাগজ উৎপাদনকারী ফার্মের সমষ্টি হচ্ছে কাগজ শিল্প। একইভাবে পাট এবং পাটজাত দ্রব্য উৎপাদনকারী ফার্মের সমষ্টি হচ্ছে পাট শিল্প। তৈরি পোশাক উৎপাদনকারী ফার্মের সমষ্টি হচ্ছে পোশাক শিল্প। কাপড় উৎপাদনকারী ফার্মের সমষ্টি হচ্ছে কাপড় শিল্প বা কাপড় শিল্প। ধান উৎপাদনকারী ক্ষুদ্র ক্ষুদ্র ফার্মের সমষ্টি এটা হচ্ছে ধান শিল্প, বা চাল উৎপাদনকারী ফার্মের সমষ্টি হচ্ছে কি চাল শিল্প। ঠিক আছে, রাইস মিল। তা আমরা শিল্প সম্পর্কে আমরা কি পেলাম, ধারণা পেলাম। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দামটা কিভাবে নির্ধারিত হয় সেটা আমি
একটু দেখাচ্ছি। আমরা একটু আগে দেখিয়েছি যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে দামটা কি থাকে, স্থির থাকে। এবং কেন স্থির থাকে সেটা আমরা ব্যাখ্যা করেছি। সেটা হচ্ছে সমজাতীয় পণ্য কি হয়, ক্রয় বিক্রয় হয়, ঠিক আছে, এই কারণে। আরেকটা কারণ হচ্ছে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা। পণ্য প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু অসংখ্য কি রয়েছে, বিক্রেতা রয়েছে, অসংখ্য ফার্ম রয়েছে, সেজন্য অসংখ্য ফার্ম বাজারের যোগানকে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ কোনো একটা ফার্ম বাজারের যোগানকে প্রভাবিত করতে পারে না। আমি বিষয়টা আবার একটু ব্যাখ্যা করছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা রয়েছে, অসংখ্য বিক্রেতা রয়েছে মানে কি, অসংখ্য ফার্ম রয়েছে। এই অসংখ্য বিক্রেতা থাকার কারণে কেউ এককভাবে বাজার মূল্যকে প্রভাবিত করতে পারে না। মনে করো আমার 100 বিঘা জমি আছে, আমার 1 বিঘা জমিতে মনে করো যে 1 বিঘা জমিতে 20 মণ ধান উৎপাদিত হলো। তাহলে আমার ধান উৎপাদিত হলো কত, 2000 মণ। কত মণ, 2000 মণ ধান উৎপাদিত হলো। এখন আমি বললাম যে এবার বাংলাদেশে ধানের মণ আমি কি করব, নির্ধারণ করব। তাহলে ধানের মণ যদি আমাকে নির্ধারণ করতে হয়, তাহলে ধানের সাপ্লাইটা আমাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। ধানের মূল্য বাড়ানোর জন্য আমি সাপ্লাইটা কি করতে হবে, কমিয়ে আনতে হবে। আমি বললাম না, এবার ধান 1000 টাকা দিয়ে কি করব, আমি বিক্রি করব। অর্থাৎ আমি ধানের মূল্য কত নির্ধারণ করবো, 1000 টাকা। আমি কি করলাম, এই যে আমি যে 2000 মণ ধান উৎপাদন করলাম, সেটা কি করলাম, আমার বাড়িতে রেখে দিলাম, বাজারে কি করলাম, নিলাম না। আমি বললাম এই যে 2000 মণ ধান, এটাই বাড়িতে স্টক করে রাখলাম। অর্থাৎ আমার এই 2000 মণ ধান স্টক করার কারণে বাজারে ধানের যোগান, সাপ্লাই কমে যাবে, ফলে ধানের দাম 1000 টাকায় উঠে যাবে। এরপরে আমি ওই ধানটা কি করবো, 1000 টাকা মণে বিক্রয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি 2000 মণ ধান যদি বাড়িতে ধরে রাখি, বাজারে যদি নিয়ে যাই, ধানের বাজারে কোনো প্রভাব পড়বে না। লক্ষ লক্ষ মেট্রিক টন যেখানে ধান উৎপাদিত হয়, অসংখ্য বিক্রেতা উৎপাদনকারী ধান কি করে উৎপাদন করে, লক্ষ লক্ষ মেট্রিক টন। সে লক্ষ লক্ষ মেট্রিক টনের কাছে আমার 2000 মণ, আরেকজনের 1000 মণের কোনো গুরুত্ব নাই। আমরা বাজারকে প্রভাবিত করতে পারবো না, বরং বাজারের তার স্বাভাবিক প্রক্রিয়া, চাহিদা এবং যোগানের মাধ্যমে কি হবে, যে দাম নির্ধারিত হবে সেই দামে আমাকে এই ধানটা বিক্রয় করতে হবে। আমি 2000 মণ ধান বাজারে নিয়ে যাব, বাজারে গিয়ে দেখলাম ধানের মণ কত, 650 টাকা। আমাকে 650 টাকা দিয়ে কি করতে হবে, ধান বিক্রয় করতে হবে। এই দামটা নির্ধারিত হয়েছে ধানের চাহিদা এবং যোগানের মাধ্যমে। পরের দিন বাজারে নিয়ে গিয়ে দেখলাম ধানের মণ 700 টাকা, আমাকে 700 টাকা দিয়ে বিক্রয় করতে হবে। আরেকদিন গিয়ে দেখলাম ধানের মণ 625 টাকা, আমাকে 625 টাকা দিয়ে বিক্রি করতে হবে। আমি ধানের দামকে প্রভাবিত করতে পারবো না। হ্যাঁ, আমি ধানের দামকে প্রভাবিত করতে পারবো তখনই যখন আমি ধানের সাপ্লাইকে কি করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। লক্ষ লক্ষ মেট্রিক টনের ভিতরে দেখা গেল যে আমি নিজেই লক্ষ লক্ষ মেট্রিক টন কি করে উৎপাদন করি, তাহলে আমি ধানের সাপ্লাইকে নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু বাস্তবে কেউ লক্ষ লক্ষ মেট্রিক টন উৎপাদন করে না। কেউ 100 মণ, কেউ 200 মণ, কেউ 1000 মণ, কেউ 500 মণ, কেউ 300 মণ কি করে উৎপাদন করে। অসংখ্য উৎপাদনকারীর সাপ্লাই যুগ হয়ে কি হয়, বাজারের সাপ্লাইটা কি হয়, নির্ধারিত হয়। ফলে কেউ এককভাবে ধানের মূল্যকে প্রভাবিত করতে পারে না। আমার এই 2000 মণ ধানের কোনো গুরুত্ব নাই সাপ্লাইয়ের ক্ষেত্রে। আমরা 1 লিটার পানি, মিনারেল ওয়াটার, 1 বোতল পানি কিনলাম। এই 1 লিটার পানি আমি কি করলাম, পদ্মা নদীতে ঢাললাম। তাহলে পদ্মা নদীর পানি কিন্তু 1 লিটার বাড়বে। এখন আমি কি বলতে পারবো যে আমি পদ্মা নদীকে 1 লিটার পানি দিয়েছি, পদ্মা নদীর পানি কি হয়ে যাবে, বেড়ে যাবে, এবং নদীতে বন্যা কি হবে, দেখা দেবে, বন্যা দেখা দেবে। এটাকে আমি বলতে পারবো? এটা বলার কোনো সুযোগ নাই। এটা ঠিক আছে, আমি 1 লিটার পানি যদি পদ্মা নদীতে দেই, পদ্মা নদীর পানি 1 লিটার বাড়বে,
কিন্তু এটা এই বাড়াটা চোখে ধরাই কি পড়বে না। অথই পানির ভিতরে এই 1 লিটার পানি পদ্মা নদীর কাছে কিছুই কি না। এই 1 লিটার পানি পদ্মা নদীতে কিছুই না, এটার কোনো গুরুত্বই কি নাই। যদি আমি বলি 1 লিটার পানি দেওয়ার কারণে পদ্মা নদীর পানি বাড়বে, লোকজন মনে করবে যে আমার মাথায় একটু কি হয়ে গেছে, সমস্যা দেখা দিয়েছে। ঠিক আছে, পানি কিন্তু বাড়বে 1 লিটার, কিন্তু এটা কোনো গুরুত্বই কি নাই। এখন যদি দেখা যায় 10-12 দিন কি হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, তাহলে পদ্মা নদীর পানি কি হবে, বাড়বে। এর মানে হচ্ছে যে লক্ষ লক্ষ কৃষক, যে ফার্ম যারা আছে, তাদের সবার যদি উৎপাদন যদি বাড়ে, তাহলে কি হবে, ধানের সাপ্লাই বাড়বে। কিন্তু কোনো একজন যদি উৎপাদন বাড়িয়ে বা উৎপাদন কমিয়ে ধানের সাপ্লাই নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে পণ্যের যোগান কেউ এককভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে দেখো, আমি এদিকে কি ধরেছি, পণ্যের চাহিদা এবং যোগান ধরেছি, মানে শিল্পের মানে কি, অসংখ্য ফার্মের সমষ্টি হচ্ছে কি শিল্প ধরেছি। আর লম্বককে কি ধরেছি, দাম ধরেছি। এটা হচ্ছে আমার কি চাহিদা রেখা, কি আমার চাহিদা রেখা। অর্থাৎ যে আমি যে পণ্যটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্যের চাহিদা, জনগণ এই পণ্যের কি করে চাহিদা করে। আর এটা হচ্ছে কি শিল্পের যোগান রেখা। এটা ডান দিকে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে শিল্পের কি যোগান রেখা। এই যোগান রেখা অনুযায়ী কোনো একটা ফার্ম যোগান দেয় না। যদি আমি চালের কথা যদি ধরি, আমি ধরে নিলাম চালের বাজারটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কাছাকাছি। আমি ধরে নিলাম যে আমার 1 লক্ষ ক্ষুদ্র চাষি আছে যারা ধান চাষ করে। 5 লক্ষ ধরে নিলাম, 5 লক্ষ ক্ষুদ্র চাষি আছে যারা কি করে, ধান চাষ করে। ঠিক আছে, ধান চাষ করে। এই 5 লক্ষ ক্ষুদ্র চাষি মানে 5 লক্ষ ফার্ম মিলে কি দেয়, শিল্পের যোগান দেয়, ধানের যোগান দেয়। এখন মনে করি যে ধানের বাজারে দাম মনে করি অপিটু দামে একটু লক্ষ্য করো, এখানে E1 দিয়েছি আর এখানে কি দিয়েছি, E2 দিয়েছি। অপিটু দামে ধানের চাহিদা হচ্ছে P2E1 আর ধানের যোগান হচ্ছে P2E2। অর্থাৎ অপিটু দামে P2E1 আর P2 কত, E2। তাহলে চাহিদা হতে কে বেশি, যোগান বেশি। চাহিদা হতে যোগান বেশি। মনে রাখতে হবে এই P2E2 যোগান কিন্তু বারবারে বলেছি একজনে দেয়, এরাই অসংখ্য ফার্মে মিলে দিয়েছে। চাহিদা হতে এই P2E1 চাহিদার, P2E2 হচ্ছে কি যোগান। ভূমিয়ককে চাহিদার যোগান ধরেছি, লম্বককে দাম ধরেছি। চাহিদা হতে যেহেতু যোগান বেশি, সুতরাং ধানের দামটা কি হয়ে যাবে, কমে যাবে। তো ধানের দামটা যখন কমে যাবে, তখন নেক্সট কি হবে, ধানের উৎপাদনটাও কমবে। এই দেখো, নেক্সট কিন্তু আমরা কি দেখছি, অপিওয়ান দামে। যেই অপিওয়ান দাম কমে গেছে, ধানের চাহিদা P1E4 আর সাপ্লাই কত, P1E3। ঠিক আছে, দাম অপিটু থেকে কমে কোথায় চলে আসছে, অপিওয়ানে। ধানের যোগান হচ্ছে P1E3, অর্থাৎ সমস্ত ফার্মে মিলে ধানের সাপ্লাই কত দিচ্ছে, P1E3। গতবারের চেয়ে কি কম, আগের চেয়ে কম। কেন, আগের বার যে তারা প্রত্যাশা করেছিল অপিটু দাম, কিন্তু সেটা ফল করেছে। এই যে ধানের যোগানটা কমে P1E3 হয়েছে, আর দাম ফল করার কারণে চাহিদা বেড়ে P1E4 হয়েছে। আমি ধরে নিচ্ছি যে আমার ধানের বাজারটা পূর্ণ প্রতিযোগিতা, কিন্তু প্রকৃতপক্ষে পূর্ণ প্রতিযোগিতা নয়, কাছাকাছি। আবার ধানের চাহিদাটা বেশি, চাহিদা বেশি হওয়ার কারণে আমার দামটা কি হবে, বাড়বে। বেড়ে এক পর্যায়ে চাহিদা রেখার যোগান রেখার ছেদবিন্দু P0-এ আসবে, অপিনটে আসবে। অপিনটে আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে চাহিদা রেখা অনুযায়ী ধানের চাহিদা P0E0, যোগান রেখা অনুযায়ী ধানের যোগান P0E0। অর্থাৎ অপিনট দামে চাহিদা, ধানের চাহিদা এবং যোগান পরস্পর কি হয়েছে, সমান হয়েছে অপিনট দামে। অর্থাৎ অপিনট হচ্ছে ধানের ভারসাম্য দাম, ধানের ভারসাম্য দাম। যদি অপিনটের যদি 800 টাকা হয়, তাহলে আমরা বলবো প্রতি মণ ধান 800 টাকা দিয়ে কি হয়, বিক্রয় হয়। ঠিক আছে, এক্ষেত্রে টোটাল ধান কতটুকু যোগান হবে, চাহিদা বা যোগান ভারসাম্য পরিমাণ অকিউ নট। এখন আমরা একটু লক্ষ্য করি
যে ফার্মের অবস্থাটা কি হবে। আমি এদিকে ধরেছি কার, ফার্মের, হ্যাঁ, এদিকে ফার্মের দাম ধরেছি, আর এদিকে ধরেছি যে ফার্ম কতটুকু অপিনট দামে কতটুকু ইয়ে দেবে, বিক্রয় করবে। ঠিক আছে, এই যে অপিনট দাম, এই যে অপিনট দাম, এই দামটা কোথায় নির্ধারিত হয়েছে? শিল্পে নির্ধারিত হয়েছে। কোন একটি ফার্ম এককভাবে নির্ধারণ করে নেই, চাহিদা এবং যোগানের মাধ্যমে অপিনট নির্ধারিত হয়েছে। এবং শিল্পের পরিমাণটা হয়েছে কত? বার্ষিক পরিমাণ অকিনট। এখন মনে করি একটি ফার্ম, যে অকিউনটের ভিতরে একটা ফার্মের অংশ হচ্ছে কত? স্মল কিউনট, স্মল কিউনট, মানে এই ফার্মের স্মল কিউনট আরো ফার্মের যে উৎপাদন যেগুলো আছে সবগুলো যোগ করলে কি হবে? কিউনট। অর্থাৎ সামেশন স্মল কিউনট সমান কত? কিউনট। অর্থাৎ ফার্ম সমূহের উৎপাদনগুলো যোগ করলে আমরা কি পাচ্ছি? শিল্পের এই উৎপাদন কিউনট পেয়ে যাচ্ছি। মনে করি এটা হচ্ছে 25 লক্ষ মেট্রিক টন, আর এখানে আমার বিবেচ্য ফার্ম উৎপাদন করে 1000 মন। কত? 1000 মন। এইভাবে অসংখ্য ফার্মের কারো 1000 মন, কারো 1200 মন, কারো 800 মন, সবগুলো যোগ হয়ে কত হয়েছে? কিউনট, মানে 25 লক্ষ মেট্রিক টন ভারসাম্য পরিমাণ। তাহলে অপিনট দামে আমার ফার্মের উৎপাদন কত? কিউনট, মানে কত? 1000 মন। ঠিক আছে, এখন এই দামটা কিন্তু কোথার থেকে নির্ধারিত হয়েছে? এই দামটা নির্ধারিত হয়েছে অপিনট শিল্প হতে। আমার ফার্ম যদি অকিউনট থেকে যদি একটি বেশি উৎপাদন করে, কতটুকু? কিউ2, মানে 1200 মন, সেই অপিনট দামে সে পণ্যটা বিক্রি করতে পারবে। কোন দামে? অপিনট দামে সে পণ্যটা কি করতে পারবে? সে বিক্রয় করতে পারবে। কেন? এই যে আমার নির্ধারিত উৎপাদন হচ্ছে কত মান? 1000 মন। আমি কি করলাম? কিউ2 1200 মন উৎপাদন করলাম, 200 মন বেশি উৎপাদন করলাম। এই 200 মন বেশি উৎপাদন কারণে ধানের সাপ্লাই বাড়বে, কিন্তু এই সাপ্লাইটা চোখে ধরা পড়বে না, কোনো গুরুত্বই কি থাকবে না। অর্থাৎ ধানের মূল্য অপিনটকে প্রভাবিত করতে পারবে না। আবার আমি যদি অকিউনটের চেয়ে একটু কম 800 মন যদি উৎপাদন করি এই F1 বিন্দুতে অপিনট দামে, যেখানে 1000 মন উৎপাদন করার কথা ছিল, পরবর্তীতে কি করলাম? 800 মন, তাহলে ধানের সাপ্লাই 200 মন কি হয়ে যাবে? কমে যাবে আমার কারণে। কিন্তু এইটাও কিন্তু ধানের বাজারকে কোনো প্রভাবিত করতে পারবে না। আমার এই 200 মন ধান কম উৎপাদন হওয়ার কারণে কি ধানের বাজারে দাম বেড়ে যাবে? সাপ্লাই কমে দেওয়ার কারণে? অসম্ভব, হবে না। অর্থাৎ শিল্পে যে দামটা নির্ধারিত হয়েছে অপিনট, এই অপিনটে শিল্পের ভারসাম্য পরিমাণ কিউনট, যেখানে আমার অংশটা হচ্ছে কত? স্মল কিউনট। এই অংশের চেয়ে যদি একটু বেশিও যদি কিনি বা বিক্রয় করি, একটু বেশি যদি বিক্রয় করি অথবা একটু কম যদি বিক্রয় করি, সেক্ষেত্রে কিন্তু মূল্যের উপর কোনো প্রভাব পড়বে না। ফলে F1 F0 F2 একই সরলরেখায় অবস্থান করবে, এবং এইগুলো যোগ করে আমরা ফার্মের যে চাহিদা রেখা, গড়াই রেখা বা দাম রেখা বা ফার্মের কি চাহিদা রেখা পাই। কি পাই? ফার্মের যে চাহিদা রেখা পাই। এগুলো যোগ করে আমি কি পেয়েছি? ফার্মের AR = P = কি? ফার্মের কি পেয়েছি? চাহিদা রেখা। অর্থাৎ ফার্ম অপিনট দামে F1 বিন্দুতে F0 বিন্দুতে কিউনট, F2 বিন্দুতে কিউ1, এবং F1 বিন্দুতে কত? কিউ1 কি করতে পারবে? বিক্রয় করতে পারবে। অর্থাৎ একটা নির্দিষ্ট মূল্যে সে বিক্রয় করবে। এই মূল্যটা কিন্তু ফার্ম নিজে নির্ধারণ করে না, মূল্যটা কোথায় হতে নির্ধারিত হয়েছে? শিল্প হতে নির্ধারিত হয়েছে। এই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে প্রাইস ট্রেকার বলা হয়। আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি, অনেক সময় হয়ে গেছে। আগামী ক্লাসটা এখান থেকে কি করব? শুরু করব। একটু ভালো করে কি করো দেখো। আজকে এতটুকু আলোচনা করেছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে প্রাইস ট্রেকার বলা হয় এবং কেন তার চাহিদার একটা ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। আগামী ক্লাস এখান থেকে শুরু করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।